দেখো ভাই, এই যে নল চৌবাচ্চা, নল ও চৌবাচ্চা, তাই তো? এই চ্যাপ্টার কিন্তু খুবই সহজ। আমরা ইতিমধ্যে কিন্তু এর কনসেপ্ট টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে করে নিয়েছিলাম। তো এবার আমরা এই চ্যাপ্টার করতে গেলে যে কনসেপ্টগুলো আমরা ইউজ করব সেটা একটু বলে দিচ্ছি। সবার প্রথমত টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা এ আর বি ধরে আমরা অঙ্ক করেছিলাম, রাইট? এবং আমরা টোটাল এফিসিয়েন্সি বের করেছিলাম, তাই তো? এখানে আমাদের টাইম দেওয়া থাকতো, আমরা তারপরে এফিসিয়েন্সিটা এখান থেকে বের করে নিতে পারতাম, দেন আমরা এলসিএম করে পেতাম টোটাল ওয়ার্ক। ঠিক এই চ্যাপ্টারের ক্ষেত্রেও আমরা এই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব। তবে এখানে তো আর টোটাল ওয়ার্কটা আমরা পাবো না, যেহেতু এখানে দুটো নলের কথা বলা রয়েছে। সেটা দুটো হোক তিনটে হোক, দেখো তিনটে হলেও সমস্যা নেই। আমরা যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এ বি সি করেছিলাম, এখানেও হয়তো নল তিনটে নল থাকতে পারে, এ নল, বি নল, সি নল। এবার কি হবে, ধরো আমি দুটো ধরে প্রথমে একটু দেখাই। ধরো প্রথমত এ একটা নল আর এটা হলো বি একটা নল, এই যে দুটো নল। এবার দুটো নল আর কিসের দরকার হবে, একটা চৌবাচ্চার দরকার হচ্ছে, তাই তো? দুটো পাইপ থাকে আর একটা চৌবাচ্চা থাকে বা একটা ট্যাঙ্ক থাকে। এবার ধরো এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, ওকে? এবার এই ট্যাঙ্ক, ধরো এই যে নল দিয়ে কি হয়, সাধারণত জল ইনপুট হবে, ইনলেট হবে বা আউটলেট হবে। পাইপের তো তাই কাজ, তাই তো ভাই? ধরো একটা ইনলেট হতে পারে আর একটা কি হতে পারে, আউটলেট। এছাড়া কি আর কোনো কাজ হতে পারে ওই নল দ্বারা? না। আর কিন্তু কোনো কাজ হবে না। এবার বিষয়টা হচ্ছে কি, এই নল দুটো এক এক সময় এক এক রকম কাজ করবে। কখনো ভর্তি করবে, কখনো খালি করবে, এটাই হচ্ছে তাদের কাজ। তো আমরা প্রথমে এক এক করে একটু জেনে নেব। ধরো যদি কিনা দুটো নল দ্বারা ভর্তি হয় বা ইনলেট হয়, তাহলে আমরা ভর্তিটাকে প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করব। প্লাস মিন দুটো নল, একটা নল ভর্তি করছে এ নল। যদি বি নলও ভর্তি করে তাহলে আমরা সেটাও প্লাস দেব। এবার আলটিমেটলি আমরা এখানে কি হয়, এই দুটোর এলসিএম করতাম, করে কি হবে, এই যে টোটাল আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক পাবো, কিন্তু এই ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা কি পাবো, টোটাল ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো। ঠিক আছে? আমরা ট্যাঙ্কের ক্ষেত্রে বা এই চ্যাপ্টারের ক্ষেত্রে পাবো ক্যাপাসিটি, মানে এর আয়তন কতটা, আমরা ওই ট্যাঙ্কের আয়তনটা আমরা এখান থেকে বের করতে পারবো এলসিএম করলে। তো ঠিক আছে, এলসিএম করব। আর এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কি করেছিলাম বলো তো? ধরো রাম একটা কাজ 10 দিনে করে, শ্যাম একটা কাজ 12 দিনে করে, দুজনে একত্রে কত দিনে করবে? তখন আমরা কি করেছি, দুটো প্লাস করেছিলাম। তার মানে এখানে যদি আমরা দেখি দুটো নল ইনলেট হয় বা ভর্তি করে, তাহলে আমরা ফাইনালি কি করব, এই যে এফিসিয়েন্সির জায়গায়, তাহলে সেখানে আমরা ফাইনালি প্লাস করব। ধরো একটা নল ভর্তি করছে আর একটা নল খালি করছে, তাহলে আমরা ফাইনালি কি করব, আমরা মাইনাস করব এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে। যদি কিনা দুটো নলই মাইনাস করে, মানে খালি করে, তাহলেও কিন্তু আমরা এখানে প্লাস করব। জাস্ট এইটুকু যদি তুমি বুঝতে পারো, তাহলে আর এই প্লাস মাইনাস নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। কার প্লাস মাইনাসের কথা বললাম, এই যে এখানে একটা ভর্তি করছে একটা খালি করছে, তাহলে আমরা এখানে মাইনাস করব। যদি কিনা দুটো ভর্তি করে, তাহলে আমরা এই এফিসিয়েন্সিটা প্লাস করব। যদি দুটো নল দ্বারা খালি করে, তাহলে আমরা প্লাস করব। তাহলে এই প্লাস মাইনাস প্লাস, এই তিনটে কি বুঝতে পেরেছো কখন আমরা কি করব প্লাস মাইনাসে? হ্যাঁ। হ্যাঁ স্যার। এই চ্যাপ্টারে এইটুকুই হচ্ছে মেন কনসেপ্ট, আর কিছুই নেই, শেষ। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে দেখেছিলাম যে এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে। এবার দেখা গেল তারা একত্রে কাজটা শুরু করেছে, এখানে বলবে নল দুটি আমি একত্রে চালু করে দিয়েছি। আগে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা পেয়েছি এ এ যদি 10 দিন কাজ করে তারপরে চলে যায়, এখানে বলবে এ নলটি 5 মিনিট তোমার চালানো হয়েছে, তারপরে আমরা বন্ধ করে দিলাম। তার মানে কি, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এ যখনই কাজ ছেড়ে দিয়েছে, বি এবার কাজে যোগ দেবে। এখানে কি হবে, এ নল বন্ধ করে দিয়েছি, তাহলে বি নল একা কাজ করবে। ভাই কনসেপ্ট বুঝতে পেরেছো কি বললাম? ডি টু সেম, যে এটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেন বিষয়। আর আমরা এলসিএম করে এখানে পাবো ওই ট্যাঙ্কের টোটাল আয়তন। আরেকটা বিষয় আমরা টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে করেছিলাম কি, যে তোমার ওই এফিসিয়েন্সির একটা বিষয় ছিল, এখানেও কিন্তু সেই এফিসিয়েন্সির বিষয়টা থাকবে, কনসেপ্টটা কিন্তু একই থাকবে। আমরা টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে অল্টারনেটিভ করেছি,
অল্টারনেটিভের অঙ্ক করেছি, এখানেও কিন্তু অল্টারনেটিভের বিষয়টা থাকবে। এ আর বি নল অল্টারনেটিভ করে একবার ভর্তি করবে, আর একটা নল খালি করবে, এইভাবে কিন্তু চলবে। বা এই অল্টারনেটিভটা কিন্তু তিনটের মধ্যেও সম্ভব হতে পারে, যে এ নল সবসময়ের জন্য চালু থাকবে, বি আর সি নল অল্টারনেটিভলি চালু হবে। তো এখানে এই একটা কনসেপ্ট থাকবে। আর একটা শুধু এক্সট্রা একটা কোশ্চেন আমরা এখানে পাবো, যেটা হচ্ছে কি তোমার এখানে মেনশন করে দেবে। ধরো তিনটে নলের ক্ষেত্রে একমাত্র এই কনসেপ্টটা পাবে, কি একটু দেখিয়ে দিই, তাহলে আর আশা করি আর কোনো সমস্যা হবে না। তিনটে নল যখন দেওয়া থাকবে সেখানে এই কনসেপ্ট পাবে। ধরো এ একটা নল, বি একটা নল, সি একটা নল। এবার বলে দেবে ধরো এই নলটা সকাল 10টার সময় তুমি অন করলে, ঠিক আছে, বি নলটা 11টার সময় তুমি অন করলে, সি নলটা 12টার সময় তুমি অন করলে। তিনটে নল তিনটে আলাদা আলাদা সময় তুমি অন করলে। এবার এক একটা নলের ক্যাপাসিটি তো আলাদা। ধরো কোনো নল 10 মিনিটে ভর্তি করলো, কোনোটা 12 মিনিটে, কোনোটা 15 মিনিটে ভর্তি করলো। এবার তোমার এখানে কোশ্চেন করবে যে কখন একত্রে বা এই সম্পূর্ণ ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে। এবার এখানে দেখো এই টাইমের একটা ব্যাপার থাকবে। বা এরকম কোশ্চেন দিয়ে এটাও চাইতে পারে যে ওই ট্যাঙ্কের টোটাল আয়তন কত, বা ওই ট্যাঙ্কে কত লিটার তোমার সে লিকুইড ধরবে, মানে আলটিমেটলি ট্যাঙ্কের আয়তন। তো এই দুটো টাইপের কোশ্চেন আমরা মানে এই একটা টাইপের এক্সট্রা কোশ্চেন শুধু আমরা পাবো, যে ওই ট্যাঙ্কের আয়তন বা কত লিটার বা কখন সেটা ভর্তি হবে। টাইম চাইতে পারে এই ধরনের ক্ষেত্রে, যখনই দেখবে টাইম দেওয়া থাকবে, ঠিক আছে। এটা দুটো নলের ক্ষেত্রে নয়, তিনটে নলের ক্ষেত্রে একমাত্র এই টাইপটা তোমরা পাবে, যে তিনটে নল আলাদা আলাদা সময়ে চালু করা হয়েছে, তাহলে ওই ট্যাঙ্কের আয়তন কত হবে, আর কি বাকি সব কন্ডিশন দেওয়া থাকবে, ঠিক আছে। এবার এখানে চাইতে পারে যে কখন ওই ট্যাঙ্কটা ভর্তি হবে, বা ওই ট্যাঙ্কের আয়তন কত, বা ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, সিআইটিওয়াই ক্যাপাসিটি কত, শেষ। আর কিন্তু কিছু নেই। আর বাকি যা আমরা করেছি, এবার দেখো এক এক করে যখন আমি তোমাদের কোশ্চেন দেখাবো সবই দেখবে টাইম অ্যান্ড ওয়ার্ক। আমি এর আগে কি করতাম, টাইম অ্যান্ড ওয়ার্কটা প্রথমে করাতাম, আর হয়তো মিডিলে বা শেষের দিকে করাতাম তোমার পাইপ অ্যান্ড ক্রিস্টান। কেন করাতাম, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক যখন আমরা প্রথমে করি, অনেক পরে যখন আবার আমরা নল চুবাচ্চা করবো, আবার আগে টাইম অ্যান্ড ওয়ার্কের কথা মনে পড়ে যেত। এইভাবে আমরা চ্যাপ্টারগুলোর মধ্যে একটা গ্যাপ রাখতাম। কিন্তু এই ফার্স্ট আমি কি করলাম, দুটো চ্যাপ্টার একসাথে করছি। কেন করছি, যাতে আমার এই চ্যাপ্টারে বেশি সময় দিতে না হয়, তোমরা ইজিলি ধরে ফেলতে পারবে। তো যাই হোক, আমাদের প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেনে বলা হয়েছে এ পাইপ ফিল ইন এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। একটা পাইপ 10 ঘন্টায় ভর্তি করতে পারে। ওরা কোশ্চেন করলো ফাইন্ড দ্য পার্ট অফ ট্যাঙ্ক ফিল ইন 1 আওয়ার। তাহলে 1 ঘন্টায় তাহলে কতটা ভর্তি করবে বলো তো। যদি 10 ঘন্টায় ভর্তি করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে, কত অংশ আসলে ভর্তি করবে বলো, কি করে করব। 10-এর 1 অংশ। 10-এর 1 অংশ। আসলে আমরা কি করছি, এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। তাহলে আমরা এইভাবে বলবো যে 10 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করে না, ট্যাঙ্কের আয়তন কত জানি না, তো আমরা সেখানে 1 অংশ ধরে নিই, যে হ্যাঁ সে 10 ঘন্টায় কতটা ভর্তি করবে, 1 অংশ। তাহলে সে 1 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় করবে 1/10 অংশ। দেখো এখানে তাই জানতে চাওয়া হয়েছে যে ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল ইন 1 আওয়ার। 1 ঘন্টায় ওই ট্যাঙ্ক কতটা ফিল করবে, শেষ, 1/10 অংশ। বুঝতে পারোনি এমন কি কেউ আছো? আচ্ছা, বুঝেছি। আচ্ছা, পরের কোশ্চেন। আগের আগের কোশ্চেনে কি হয়েছে, ভর্তি করে। এবারের কোশ্চেনে ঠিক তার উল্টো। এ পাইপ ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 12 ঘন্টা। 12 ঘন্টায় যদি একটা ট্যাঙ্ক খালি করতে পারে, তাহলে বলো তো 1 ঘন্টায় কতটা খালি করবে। সেম ওয়েতে। এই তো 1/12 অংশ। আচ্ছা, ওকে, ফাইন। চলো পরের কোশ্চেন। বলা হয়েছে এ পাইপ এফ, আচ্ছা এখানে এ ফিল পাইপ মানে একটা ভর্তি পাইপ ক্যান ফিল 4/1 অংশ ইন 16 মিনিটে। একটা পাইপ একটা ট্যাঙ্কের 4/1 অংশ ভর্তি করে 16 মিনিটে। তাহলে ওরা জানতে চেয়েছে ওই ট্যাঙ্কের 4/3 অংশ ভর্তি হতে কত সময় লাগবে। বলো তো এটা আমরা কি করে করব। 16 × 3 48। আচ্ছা, 16 × 3 বললে। হ্যাঁ দাদা, 3 অংশ চেয়েছে। আচ্ছা, 3 অংশ। দেখো এই বাকিরা বুঝতে পেরেছো কেন আমরা 16 × 3 করলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলো তো। স্যার 4 ভাগের 1 ভাগ করতে যদি 16 মিনিট লাগে, তো 3 ভাগ করতে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ভাগই সমান তো 16 হচ্ছে। একদম একদম একদম, ওকে ফাইন, ঠিক আছে, ওকে গুড।
তাহলে 4/1 ওই 1 ভাগ করতে যদি তার 16 মিনিট লাগে, ওরা জানতে চেয়েছে 4/3 করব, তাহলে 1 ভাগে যদি 16 হয় ভাই, তাহলে 3 ভাগে কত, 3×16 = 48। এই তো শেষ। আজকে অঙ্কের মধ্যে একটু অন্য কথা বলছি। আজকে একটা মজার একটা কমেন্ট পেলাম। ওই আমি রিসেন্ট একটু শর্ট ভিডিও বেশি দিচ্ছি ইউটিউবে, আই থিঙ্ক তোমরা দেখেছো কিনা জানি না। শর্ট ভিডিওগুলোর কিন্তু একটা প্লাস হ্যাঁ। পয়েন্ট, হ্যাঁ শর্ট ভিডিওগুলোর একটা প্লাস পয়েন্ট রয়েছে। কি বলতো, যেই ম্যাথই থাক না কেন, দেখো আমি কিন্তু ছোট ছোট শুধু ম্যাথ তুলে নিচ্ছি এরকমটা নয়, কিন্তু দেখা গেল সুবিদ্যা স্যারের বই থেকে আমি সিম্পল ইন্টারেস্টের সব কোশ্চেন পরপর টুকে নিয়েছি। তারপরে দেখো এই রিসেন্ট আবার শুরু করলাম ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার, মানে সব চেষ্টা করছি যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। এই রিলসের একটা প্লাস পয়েন্ট আছে। রিলসের প্লাস পয়েন্টটা এটা, এই যে আমরা এখন ধরো ক্লাসে অঙ্ক করি, এতে কি হয়, একটা অঙ্ক বোঝাতে আমাদের 2 মিনিট 3 মিনিট 4 মিনিট সময় লেগে যায়। এবার তোমরা হয়তো অনেক সময় আমরা ভাবি যে এই অঙ্ক করতে এত সময় লাগছে, কিন্তু রিলসের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, রিলস মানে হচ্ছে ম্যাক্সিমাম দেখা গেল 59 সেকেন্ড। তাহলে আমি যতগুলো অঙ্ক আপলোড করছি বা শর্ট ভিডিও আপলোড করছি প্রত্যেকটাই 59 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস বুঝতে পারছি যে একটা অঙ্ক 1 মিনিটের মধ্যে কিভাবে করা যায় সেটাও কিন্তু সেখানে শেখানো যায়। আসলে দেখো নিজে আমি যদি শুধু একা নিজে করতাম হয়তো 60 সেকেন্ড লাগবে না, আরো কম সেকেন্ড লাগবে। এবার আমার তো টার্গেট শুধু আমার করার না, তোমাদেরকে বোঝানো। এবার বোঝাতে গিয়ে আর একটু বলতে হয় বা আর একটু লিখতে হয়, এবং লিখতে গিয়ে একটু বেশি সময় লেগে যায়, কারণ একটু ডিটেলস না লিখলেও সমস্যা। তো তারই একটি কোশ্চেন আজকে কমেন্ট করলো এরকম, যে আমি একটা সিম্পল ইন্টারেস্টের একটা কোশ্চেন, দেখো আমি তো সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনগুলো সূত্র দিয়ে করাই না, আমি 100 ধরে অঙ্ক করাই, তোমাদেরকেও তাই করাবো। মানে কি, আসল যাই থাক না কেন আমার লক্ষ্যই হবে আসল 100 ধরে অঙ্ক করার। এবার ওই একটা কোশ্চেন ধরো এরকম বলা হয়েছে যে 2500 টাকার জন্য তুমি 500 টাকা সুদ পাও 10% হারে, তাহলে তোমার এখানে সময় কত, ভালো করে বুঝবে। এবার আমরা কি করি, বা তোমরা এইভাবে অঙ্ক করতে, ও আচ্ছা 2500 টাকার জন্য 10% হারে 500 টাকা যদি সুদ হয়, তাহলে তো সময় চেয়েছে, সময়, তাহলে ও সময় ইকুয়াল টু কি করো ভাই একটু বলো তো। তোমরা তো এটা করতে অভ্যস্ত তাই না? ওই দেখো তো আমি ঠিক বললাম কিনা। হ্যাঁ। যে নলচৌবাচ্চার মধ্যে সিম্পল ইন্টারেস্ট চলেছে, দেখো আমি জাস্ট একটু বলছি, কি এটা কি বুঝতে পারছো নাকি আর একটু ডিটেলস বলে দেবো যে এটা কি করে হলো? না, বোঝা যাচ্ছে। ওই বাকিদের তো রেসপন্স পাচ্ছি না, তাই ভয় লাগে মাঝে মধ্যে। না বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। এটা কারা বোঝে, যারা আমার ক্লাস করে হয়তো তারা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, আর এটা সবাই বোঝা উচিত। এখন বিষয় হচ্ছে এইভাবে অঙ্ক করতে গেলে যে সময় লাগে এটা আমিও জানি, দেখো এইভাবে তো অঙ্ক করতে পারবো, কিন্তু এখন যদি আমি এইভাবে এই অঙ্কটা দেখাই, সবাই ইউটিউবে দেখবে, মানে ওপেন প্ল্যাটফর্মে দেখবে, ভালোই মজা লাগবে, ও আচ্ছা হ্যাঁ হয়েছে। কিন্তু ভাই এইভাবে অঙ্ক করে কি আলটিমেটলি কোনো লাভ আছে? তো আমি কি করলাম, এই অঙ্কের ক্ষেত্রে এরকম একটা কনসেপ্ট ইউজ করেছি যে ভাই আমরা তো আসল 100 ধরে করি, তাহলে একটা কাজ করি, এখানে আসল ওরা 2500 টাকা দিয়েছে, আমি একে 25 দিয়ে একটু ভাগ করে দেই, তাহলে 25 দিয়ে ভাগ করলে আমার এখানে 100 চলে আসবে। একেও তো 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 25 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 25 দুগুনি 50 20 আসবে। তার মানে 100 টাকার জন্য আমি 20 টাকা সুদ পেলাম, কত পার্সেন্ট হারে, 10% হারে। তাহলে এই 20 টাকা পেতে গেলে আমাকে কত বছর ওয়েট করতে হবে, 2 বছর ওয়েট করতে হবে। এখন আমি এটা করে দিয়েছি, ও সে অবাক হয়ে গেছে, সে বলছে কি সব করছেন, মানে যে অনেকগুলো কমেন্ট করেছে, আমি স্ক্রিনশট দেবো, দেখবে বেশ মজা, ভালো লাগবে তোমাদেরও দেখে। তো এই কনসেপ্ট কেন ইউজ করছি, এটা হচ্ছে তার বক্তব্য। এখন আমি কি করে তাদেরকে বোঝাবো যে আসলে ভাই এইভাবে যদি তুমি অঙ্ক করো তুমি জীবনে অঙ্ক শিখতে পারবে না। ওই কিছু কিছু অঙ্ক আছে যেগুলো নর্মালি সূত্র বসিয়ে দিলে হয়ে যায়, তা ব্যতীত পারবে না। যদি সত্যি এই সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যেত, তাহলে 6টা সূত্র থাকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, ওই 6টা সূত্র তো সবাই জানে, ওই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক তো সবাই করতে পারে না। পারে না কেন, কারণ তারা ওই সূত্রের উপর ডিপেন্ডেন্ট। এখন তুমি এই সূত্র দিয়ে যদি অঙ্ক করো, এই কনসেপ্ট যদি না নাও, আর এই কনসেপ্ট না নিলে যখন কঠিন কঠিন অঙ্কগুলো আসবে সেখানে যখন আমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করবো, তুমি তো ধরতে পারবে না, বুঝতে পারবে না। এবার এটা বোঝার জন্য, এই কনসেপ্ট বোঝার জন্য তো তোমাকে শুরু থেকে এই কোশ্চেনটাকে এইভাবে না করে এইভাবে শিখতে হবে। এখন এইভাবে কেন দিয়েছি, এটা হচ্ছে অন্যায়। তো এই হচ্ছে মেন বিষয়। এবার বিষয়টা হচ্ছে, দেখো অঙ্কের অনেক প্রসেস আছে, তোমাকে সঠিক প্রসেসটা, আর তার সাথে একটা জিনিস ভাবতে হবে, শুধু অঙ্ক করলে হবে না ভাই, অঙ্কটা আমরা সময়ের মধ্যে করতে পারি কিনা। আমি প্রত্যেকটা ক্লাসেই একটা কথা বলে যাচ্ছি, প্রত্যেকে এটা একটু খেয়াল রাখবে যে আমি টাইমের মধ্যে অঙ্ক করতে পারছি কিনা, এটা হচ্ছে আমার মেন টার্গেট। অঙ্ক সবাই করতে পারে। তো যাই হোক, পরের কোশ্চেন দেখো, ইন 1 মিনিট
1 মিনিটে 7-এর 3 অংশ ভর্তি করতে পারে, তাহলে দ্য রেস্ট, তাহলে ওই বাকি অংশ ভর্তি করতে কত মিনিট লাগবে বলে ফেলো তো। তো মাইনাস করলে তো বেরিয়ে যাবে এমনিতে নর্মালি। আমি জানি না, আমাকে বলো কি করব বা কত হবে, সবাই বলো। মানে 4-এর 7 অংশ, ওটা 1 মিনিটে যদি 3 অংশ হয় তাহলে বাকিটা তো 4-এর 3 নিতে হবে। না 4-এর 3টা তো বুঝতে পেরেছি, আচ্ছা 4-এর 3। আর কেউ কিছু বলবে? স্যার মাইনাস করতে হবে তো। কি মাইনাস? আচ্ছা কি মাইনাস করব বলো। স্যার 2 পূর্ণ 1-এর 3 অংশ। 2 পূর্ণ 1-এর 3 কি করে হয়? আমার তো এখানে উত্তর না দেওয়াই 2 রয়েছে। পূর্ণ হবে না। আচ্ছা দেখো, আর বাকিটা হচ্ছে তো 4-এর 7 অংশ। না 1 পূর্ণ ভর্তি হবে 1-এ, তাহলে বাকিটা ভর্তি হবে 4 অংশ ভর্তি হবে। ও ভাই দেখো দেখো, এই দেখো 7/3 এটা ভর্তি করতে তোমার সময় লাগছে মাত্র 1 মিনিট। তাহলে তুমি এটা বলতে পারো কি যে 3 ভাগ ভর্তি করতে 1 মিনিট সময় লাগছে, তাহলে 1 ভাগ ভর্তি করতে 1/3 সময় লাগবে, তাই না? কিন্তু এখানে বলা হয়েছে রেস্ট, রেস্ট মানে কত, বাকি তো 4 ভাগ, তাহলে 4 ভাগ ফিল আপ করতে কত 4-এর সময় 7 লাগবে? এই তো মাইনাস, এত ঘাবড়ে যাও কেন? বলো বুঝতে পেরেছো কিনা, না আবার বলবো? হ্যাঁ স্যার বুঝে গেছে। আচ্ছা চলো। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখবে, টাইম এন্ড ওয়ার্ক হোক কিংবা নল চৌবাচ্চা হোক, যখনই কোনো ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশনের কোশ্চেনগুলোকে কমপ্লিটলি করার চেষ্টা। কমপ্লিট মানে কি, সম্পূর্ণটা। যেমন কি 7/3 তো 3 ভাগ করতে যদি আমার 1 মিনিট লাগে, 1 ভাগ করতে তো 1/3 লাগবে। কিন্তু ওরা চেয়েছে বাকিটাতে, বাকিটা কি করবো, মাইনাস করার দরকার নেই। যে আমরা ধরে নিলাম মোট 1 অংশ, তার থেকে আমরা বাদ দেবো 3/7, তাহলে বাকি থাকবে 4/7। এইভাবে দরকার নেই, ডাইরেক্ট এটাকে মাইনাস করো। মোট যদি 7 ইউনিট হয়, তার মধ্যে 3 ইউনিট ধরে ফেলেছো, বাকি রয়েছে আর 4 ইউনিট। সো 4 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে, ইন্টু করে দিলাম, শেষ উত্তর। পরের কোশ্চেন, two pipe A and B can fill a tank in 36 and 45 minutes respectively, hours respectively. If both the pipe are opened simultaneously, how much time will be taken to fill the tank? বলো তো কি করব? তো আমি এলসিএম করেই তো। এলসিএম করি। হ্যাঁ এলসিএম করলে এলসিএম করতে হবে আর যোগ করতে হবে। Yes, একদম একদম ঠিক বলেছো। এলসিএম করব আর আমরা এই দুটোকে যোগ করব। এই যোগফল দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব, এটাকে ভাগ করে দেব। এই যে এই ভাগ করে দাও, তোমার উত্তর চলে আসবে। কি করব নাকি? হ্যাঁ স্যার পারবো। বাকিটা একটু বলো, নাহলে করে দেব শেষে আবার। না স্যার একটুখানি দেখান। এই পারবো স্যার। কোন ভদ্রলোক বলছে একটুখানি দেখান? আমি বলেছি স্যার। তাহলে তুমি বুঝতে পারোনি। আচ্ছা ঠিক বলো, আছে স্যার। আচ্ছা চলো করে দেই ভাই। না ঠিক আছে স্যার। চলো চলো, এই এর এলসিএম করলে কত হবে? 45 দুগুলি 90, আই থিঙ্ক 180 নাকি? 180। তাহলে এটা যদি 4 হয়, আই থিঙ্ক এটা হবে 5। তাহলে 4 আর 5 হচ্ছে 9। এই দেখো 180, এই যে 9, এই যে 20, শেষ। মিতালি বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন। ডাব্লিউবিপি হোক আর পিএসসি হোক, যদি নল চৌবাচ্চা থেকে কোনো কোশ্চেন আসে পরীক্ষায়, আমার এই ক্লাসের বাইরে কোনো কোশ্চেন আসবে না, এইটুকু 100%। ও 100 তো হলো না, কোথায়? তোমরা এটা করার চেষ্টা করো, আর আমি একটু এখানে ডায়লগ দিয়ে দিই। কোথায় পেন দাগ করছে না? ও 100% আমার এখান থেকেই আসবে। বলো কারো হয়েছে? হ্যাঁ সেম প্রসেস, কিন্তু ভাই একটা ভর্তি করছে আর একটা মাইনাস করছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করতে হচ্ছে। ও না না, ভুল বললাম তো, দুটোই খালি করছে ভাই, দুটোই খালি করছে। খালি করছে, যোগ করতে হবে। হ্যাঁ খালি করছে, এই দেখো। ক্লাস করতে হবে স্যার। ইয়েস ইয়েস, গুড।
ভাই তোমাদের বারবার করে বলছি তোমরা একটু ভালো করে যা করাচ্ছি না একটু ভালো করে প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট এই যে যা করাচ্ছি এগুলো আসলে যেন পরীক্ষায় করতে পারো। বাকিগুলো না পারো তাও ঠিক আছে, বেশি কষ্ট লাগবে না। যদি কিনা আমার মেটেরিয়াল থেকে এসে যায় তারপরে যদি তুমি করতে না পারো সেটা কিন্তু খুব খারাপ লাগবে। তো প্রত্যেকে একটু ভালো করে কিন্তু প্র্যাকটিসটা করো। কিছু সমস্যা হলে আমি আছি, আমাকে জানিও, কিন্তু প্রত্যেকে প্র্যাকটিসটা করো। আচ্ছা শোনো, আর একটা কোশ্চেন বা একটা কনসেপ্ট একটু বলে দেই। এই নল চৌবাচ্চার ক্ষেত্রে তোমরা একটা টার্ম পাবে, কি বলো তো? কোশ্চেনের মধ্যে যদি এইরকম লেখা থাকে ডিউ টু লিক, ডিউ টু লিক মানে কি বলো তো? মানে ফাটা থাকলে পাইপ, ট্যাঙ্ক, জল ছিদ্র থাকবে। হ্যাঁ, যদি দেখো যখনই ডিউ টু লিক আসলে কি বলতো, নর্মালি একটা ট্যাঙ্ক ভর্তি করতে একটা পাইপের যে সময় লাগে, যদি কিনা সেখানে ছিদ্র থাকে বা ডিউ টু লিক থাকে তাহলে কি হবে? আলটিমেটলি সময়টা বেশি লাগবে না কম লাগবে? বেশি বেশি লাগবে। বেশি লাগবে। বেশি লাগবে। এবারে হ্যাঁ বেশি লাগবে। কত বেশি লাগবে? এই বেশিটা আমরা কি করে বের করি? আমরা প্লাস করে বের করি না মাইনাস করে বের করি বলো তো? মাইনাস করে। মাইনাস করে বের করি আমরা। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আমরা পেলাম, যদি কোনো কোশ্চেন করতে গিয়ে কখনো এরকম পাও ডিউ টু লিক কথাটা মানে ইংলিশে আর বাংলায় যদি থাকে ছিদ্র থাকার জন্য, তাহলে সেই কন্ডিশনে কিন্তু তোমরা মাইনাস করবে, কখনোই কিন্তু প্লাস করবে না। তার মানে কি বললাম? ডিউ টু লিক থাকলেই আমরা মাইনাস করব। কি মাইনাস করব? এফিসিয়েন্সি মাইনাস করব। খেয়াল থাকে যেন। চলো ভাই পরের কোশ্চেন। এটা ভর্তি করে এটা খালি করে, বলো 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 কুইক। মাইনাস মাইনাস হবে। মাইনাস একটু করে দিই, হ্যাঁ, না হলে তো আবার সমস্যা। ঠিক আছে ভাই, ডান। ওকে ফাইন। আচ্ছা বলো তো এবারের কোশ্চেনটা কি হবে? এটাও মাইনাস হবে স্যার। মাইনাস হবে। কেন মাইনাস হবে? পাইপ ডিউ টু দ্য লিক। হ্যাঁ তাহলে হ্যাঁ এগুলো হচ্ছে কিছু ক্লু যে অনেক সময় কি হয় অঙ্ক না পড়েও না তাড়াতাড়ি করে করা যায়। তো ডিউ টু লিক থাকলে সাধারণত এই কোশ্চেনই থাকে, অন্য কোশ্চেন থাকে না। এবার দেখো বলা হয়েছে একটা পাইপ একটা ট্যাঙ্কে ভর্তি করে 15 ঘন্টায়, ওকে ফাইন। ডিউ টু লিক থাকার জন্য সেটা ভর্তি করে 20 মিনিটে, তাহলে আমরা সেটাকে মাইনাস করব। এবার কত হবে? 60, 15, 60-এর মধ্যে কতবার? 4 বার, এটা হচ্ছে 3 বার। সো আমরা মাইনাস করার কথা বলেছিলাম না, তাহলে আলটিমেটলি কত সময় লাগবে? 60/1 = 60। সবাই বুঝতে পেরেছো? তার স্ক্রিন মেবি দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার। কে আবার স্ক্রিন দেখতে পাচ্ছে না?